আজকে আমরা সমাধান করব এবিটি এর SC28, এটা ইংলিশ ভাষার প্রশ্ন। তো এই প্রশ্নগুলো মানে বুঝিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নেবে, টেস্ট পেপার পড়লেই বুঝতে পারবে, না বোঝার কিছু নেই। তো আমরা প্রশ্নগুলো সমাধান করি। আর SC1 এর বেশ কিছু প্রশ্ন আটকেছে, তোমরা জানিয়েছো, আমি লাস্টে এই ভিডিও শেষে সেগুলো আলোচনা করে দেবো। তো প্রথম যে প্রশ্ন, দ্য ইলেকট্রিক, 1 নম্বর প্রশ্ন, গ্রুপ বি, সেকশন 2 গ্রুপ বি। প্রথম প্রশ্ন, দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অফ অ্যান ইলেকট্রিক ফিল্ড is given by Vx equals to Ax minus Bx cube, where A and B constant. For what value of X will the electric field be 0? X এর একটা তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে বিভবের একটা রাশিমালা দিয়ে দিয়েছে। X এর মান কত হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। তো ভিটা দিয়ে দিয়েছে কত, Vx টা বলেছে Ax minus Bx cube। এটা যদি ভি হয়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই সমান আমরা জানি মাইনাস ডিভিডিএক্স। ডিভিডিএক্স করলে কত হচ্ছে, মাইনাস এ মাইনাস 3bx স্কয়ার। তো বলেছে এক্স এর মান কত হলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে, তার মানে এটা 0। তাহলে এখানে আসছে কত, a মাইনাস 3bx স্কয়ার ইকুয়ালস টু 0। তাহলে x স্কয়ার আসছে কত, a বাই 3b। তাহলে x কত আসছে, প্লাস মাইনাস রুট ওভার a বাই 3b। তাহলে এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান 0 হবে। তাহলে কোন কোন বিন্দু, প্লাস a বাই রুট 3b, 0, আর মাইনাস a বাই রুট 3b, 0। এই দুটি অবস্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য 0 হবে। ঠিক আছে, তাহলে ভি দেওয়া ছিল, দি প্রশ্ন বলেছিল কোন বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের মান 0, সেটা আমরা করে ফেলেছি। নেক্সট এর অরে দিয়েছে, টু স্ফিয়ারস of radii r and 2r have charges 2q and q respectively. How much charge will flow if the sphere are connected by a conducting wire? দুটো গোলকের ব্যাসার্ধ আর আধান দেওয়া আছে। দুটো গোলককে যদি একটি তার দ্বারা, পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, কি পরিমাণ আধান প্রবাহিত হবে? অথবা প্রথমটা বলেছে হচ্ছে আর, আর দ্বিতীয়টা 2r। এটা ধরলাম আর, এর আধান বলেছে 2q, দ্বিতীয়টা বলেছে 2r, এর আধান q। এই দুটোকে যদি পরিবাহী তার দিয়ে যুক্ত করা হয়, তাহলে কি পরিমাণ আধান প্রবাহিত হবে? তো দেখো, এটার বিভব যদি বলি v1, v1 হচ্ছে কত, 2q বাই r, শূন্য মাধ্যমকে এটা 1 ধরে নিলাম, আর এটার বিভব হচ্ছে q বাই 2r। তাহলে এখানে v1 টা বড়, v2 ছোট, তাহলে এই দিক থেকে এদিকে আধান যাবে, ধরলাম ডেল্টা কিউ। ডেল্টা কিউ আধানটা কত বার করতে হবে। তো তার জন্য আমরা কি করব, পরিবাহী তার দ্বারা যুক্ত করলে প্রথমবার করব সাধারণ বিভব। ভি সমান টোটাল চার্জ মানে 3q বাই 3r, মানে q বাই r। তাহলে এটা হচ্ছে সাধারণ বিভব। অতএব প্রথম জন দ্বিতীয় জনকে কত আধান দেবে, অতএব
প্রবাহিত আধান টু কিউ মাইনাস আধান বন্টনের পর আধান কত হবে কিউ ড্যাশ যদি বলি টু কিউ মাইনাস কিউ মানে হচ্ছে ভি ইন্টু আর ভি ইন্টু এর ব্যাসার্ধ কত আর তাহলে টু কিউ মাইনাস ভি আর মানে হচ্ছে কিউ তাহলে কতটা আধান প্রবাহিত হবে প্রথম জন দ্বিতীয় জনকে কতটা আধান দেবে পেয়ে গেছি আমরা কিউ পরিমাণ আধান স্থানান্তরিত হবে প্রথম পরিবাহী থেকে দ্বিতীয় পরিবাহীতে যাতে করে দুজনের বিভবের মানটা সমান হয়ে যায় পরবর্তী প্রশ্ন আছে 2 নম্বর ডিরাইভ দ্য ভেক্টর ফ্রম ওহমস ল ওহমের সূত্রের ভেক্টর রূপটি প্রতিষ্ঠা করে এটা করে নিতে পারবে যে সমান সিগমা ইনটু ই এটা প্রমাণ করবে নালে আমার ভিডিও ক্লাস দেখবে পেয়ে যাবে বইতেও আছে কিংবা ভিডিও ক্লাস ফলো করবে পেয়ে যাবে আমি 2 নম্বর প্রশ্নটা লিখে দিচ্ছি 2 নম্বর প্রশ্ন বলেছে ওহমের সূত্রের ভেক্টর রূপ এটা প্রমাণটা করে নেবে যে সমান সিগমা ইনটু ই যে হচ্ছে প্রবাহ ঘনত্ব এটা প্রমাণটা করবে 3 নম্বর an electron is moving along x axis with velocity v v বলে দিয়েছে x অক্ষের দিকে তাহলে v i ক্যাপ একটা ইলেকট্রন x অক্ষের দিকে গতিশীল v বেগে then enter into a magnetic field b along the y axis b টা বলে দিয়েছে কোন দিকে b বলেছে y axis মানে j ক্যাপ determine the magnitude and direction of the force acting on the electron ইলেকট্রনের উপর ক্রিয়াশীল বলের মান এবং অভিমুখ নির্ণয় করতে হবে তো ফোর্সের ফর্মুলা কি চৌম্বক ক্ষেত্রে F সমান q v ক্রস v ইলেকট্রনের ক্ষেত্রে q টা হচ্ছে মাইনাস e v টা বলেছে vi ক্যাপ ক্রস b j ক্যাপ তাহলে কত চলে এলো e vb i ক্রস j মানে k কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাস k তাহলে বলের মান হলো e vb আর অভিমুখ কোন দিকে মাইনাস k ক্যাপ মানে নেগেটিভ j অক্ষ বরাবর নেগেটিভ z অক্ষ বরাবর বলটা কাজ করবে চৌম্বক বল ইলেকট্রনের উপর 3 whose resistance is more 3 এর অথবা অ্যামমিটার এবং মিলি অ্যামমিটারের মধ্যে কোনটি রোধ বেশি কারণ আমরা জানি অ্যামমিটারের রোধ কম কারণ প্রবাহটা বেশি আর মিলি অ্যামমিটারের ক্ষেত্রে প্রবাহটা কম তাই রোধটা বেশি তাহলে যেটার ক্ষেত্রে প্রবাহ মাত্রা বেশি হবে সেটার রোধ কম হবে আর যেটার কম পরিমাণ প্রবাহ মাত্রা যেতে পারে সেটার রোধ বেশি হবে তাহলে কোনটার বেশি হবে অ্যামমিটারের কম হবে মিলি অ্যামমিটারের রোধ বেশি হবে আচ্ছা 4 an air bubble বায়ু বুদবুদ is formed in water জলের মধ্যে একটি বায়ু বুদবুদ সৃষ্টি হয়েছে এটি কি ধরনের লেন্সের মতো আচরণ করবে এটা হচ্ছে অভিসারী লেন্সের মতো অপসারী লেন্সের মতো আচরণ করবে কারণ লঘু থেকে ঘনতে যাচ্ছে তাহলে আলোটা রশ্মিটা ছড়িয়ে পড়বে তাহলে এটা হচ্ছে অপসারী লেন্সের মতো আচরণ করবে তাহলে জলের মধ্যে বায়ু বুদবুদ এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন জলের মধ্যে বায়ুর বুদবুদ আচরণ করে অপসারী লেন্সের মতো
যেমন ধরো বাবুল যদি গোল মনে করি, তাহলে ধরো এই জল আছে, তো একটা আলো গিয়ে ধরো প্রবেশ করছে, একটা আলোক রশ্মি যদি প্রবেশ করে, তাহলে এটা অভিলম্ব। এটা আমরা কোনটা কি ছোট করি তাহলে বুঝতে সুবিধা হবে। আলোটা এদিকে যাচ্ছে না, এটা আরো এদিকে বেঁকে যাবে। ঘন থেকে এটা হচ্ছে ঘন, এটা লঘু। লঘুতে গেলে কোনটা বড় হয়, কোনটা বড় হলো, আবার লঘু থেকে ঘনতে আসলে কোনটা ছোট হবে। অবিলম্বের সঙ্গে কম কোণ করে এদিকে যাচ্ছিল, এই বড় হচ্ছে, তাহলে অপসারী লেন্সের মতন আচরণ করবে জলের মধ্যে বায়ুর বুদবুদ। ছবিটা আসছে ঠিকঠাক? নেক্সট প্রশ্ন কি আছে? নেক্সট আছে হচ্ছে we do not get the interference fringe if the two coherent sources are placed far away from each other. দুটো সুসংগত উৎসকে যদি পরস্পর থেকে অনেক দূরে স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে ইন্টারফারেন্স ফ্রিঞ্জ বা ঝালর সৃষ্টি হয় না কেন? আমরা কি জানি? তাহলে দুটি সুসংগত উৎসকে পরস্পর থেকে যদি বহু দূরে স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে ঝালর গঠন হয় না কেন? 4 অথবা আমরা ঝালর প্রস্থ জানি, বিটা সমান ল্যামডা ডি বাই ডি। তো ডি এর সঙ্গে ঝালর প্রস্থ ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো বলেছে ইফ we do not get the interference fringe if two coherent sources are placed far away from each other. দুটো সুসংগত উৎসকে, দুটি সুসংগত উৎসকে পরস্পর থেকে বহু দূরে স্থাপন করলে ডি এর মান অনেক বড় হবে। যেমন যদি বহুদূর মানে যদি বলি অসীম দূরত্বে স্থাপন করা হয়েছে, যদি ডি টেন্ডস টু ইনফাইনাইট হয়, সেক্ষেত্রে বিটা টেন্ডস টু 0, মানে ঝালরটা থাকবেই না, আস্তে আস্তে প্রস্থটা কমতে কমতে মিশে যাবে। তাই ফ্রিঞ্জগুলো একের সঙ্গে অপরে সমাপতিত হয়ে যাবে। তাই ডি যত বড় হবে, সেই ক্ষেত্রে ডি যত বড় হবে বিটা তত কমবে। অর্থাৎ এই কারণে ডি যদি অনেক বড় হয়, সেক্ষেত্রে ঝালর প্রস্থ সৃষ্টি হবে না। নেক্সট প্রশ্ন 5টা। হোয়াট ইজ দ্য বেস অফ বাইনারি সিস্টেম? বাইনারি সিস্টেমের বেস কত? 2 বেস সিস্টেম বলা হয় বাইনারি সিস্টেমের। কনভার্ট করতে বলেছে 57.625, এটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। বাইনারি সিস্টেমের বেস হচ্ছে 2, আর কনভার্ট করতে বলেছে কত? 57.625, এটাকে কনভার্ট করতে হবে 2 বেসে। 57.625 এটাকে কনভার্ট করতে হবে। করি আমরা বিষয়টা। তো আমরা ফার্স্ট 57টাকে করব, 2 দিয়ে ভাগ করব, 28 দুগুণে 56, 1 থাকলো,
14 দুগুণে 28 শূন্য, 7 দুগুণে 14 শূন্য, 3 দুগুণে 6 1, 2 1 কে 2 1, তাহলে 57টা কত হলো 111001, 57টা এটা হলো 0.625টাকে আমরা 2 দিয়ে গুণ করব, দশমিক থাকলে 2 দিয়ে গুণ করতে হয়, তাহলে এটা কত আসছে 1.250, এখান থেকে 1 পেলাম 0.2, এখানে 1 চলে এসেছে মানে নিয়ে নিলাম একটা, 250 কে 2 দিয়ে গুণ করলাম 5000 পেলাম, 0 এসেছে, 0.500 কে 2 দিয়ে গুণ করলাম 1.000 মানে 1 এসেছে, তাহলে আমাদের উত্তরটা তাহলে কত দাঁড়ালো 111001.101। এটা নিচ থেকে উপরে লিখতে হবে, এটা উপর থেকে নিচে, তাহলে আমাদের উত্তর চলে এলো এটা। তাহলে 57.625 কে বাইনারিতে রূপান্তরিত করে আমরা এই জায়গাটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বাইনারিতে রূপান্তর। এরপর আমরা গ্রুপ সি প্রশ্নগুলো দেখব। An uniform electric field সুষম তড়িৎ ক্ষেত্রের মান দিয়েছে, determine the electric flux through a 20 meter square area YZ plane। 6 নম্বর ইলেকট্রিক ফিল্ড ভেক্টর দিয়ে দিয়েছে কত 634 6I 3J plus 4K ভোল্ট মিটার ইনভার্স, আর এরিয়া ভেক্টর দিয়ে দিয়েছে 20 বর্গ মিটার, কোন ডিরেকশনে বলেছে YZ, YZ মানে হচ্ছে I ক্যাপ, অতএব ফ্লাক্স E ডট S, তাহলে 6 × 120 ভোল্ট ইনটু মিটার বা 120 নিউটন মিটার স্কয়ার কুলম্ব ইনভার্স। এর সঙ্গে বলেছে হোয়াট ইজ দ্য নেচার অফ ইলেকট্রিক ফিল্ড লাইন্স অফ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড। সুষম তড়িৎ ক্ষেত্রে বলরেখাগুলির প্রকৃতি কিরূপ? সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলি পরস্পর কেমন হয় আমরা জানি, সমান্তরাল। মানে এই ধরনের সুষম তড়িৎ ক্ষেত্র আমরা এইভাবে এঁকে থাকি। সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখাগুলি কেমন হয়? পরস্পর সমান্তরাল হয়। আচ্ছা, পরে দিয়েছে determine the expression for the capacitance of the parallel plate of capacitor। 6 অর্ডার দিয়েছে সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করো। 1 ফ্যারাড সমান কত স্ট্যাট ফ্যারাড জানো? 9 × 10⁻11 স্ট্যাট ফ্যারাড করে নেবে। 7টা স্টেট দ্য গস ল ফর ইলেকট্রোস্ট্যাটিক। স্থির তড়িতের গাউসের উপপাদ্যটি বিবৃত করো। ডিটারমাইন দ্য ইলেকট্রিক ফিল্ড নিয়ার এ ইউনিফর্ম চার্জ লং স্ট্রেট কন্ডাক্টর ইউজিং গাউস ল। সমতল আহিতপাতের দীর্ঘ সমতল আহিতপাতের নিকট বিন্দুতে সিগমা বাই এপসাইলন 0 তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালা নির্ণয় করতে হবে গাউসের সূত্র প্রয়োগ করে। এটা করে নেবে, আমার ভিডিও ক্লাস দেখবে পেয়ে যাবে। আচ্ছা, 7 অরে একটা অঙ্ক দিয়েছে, এবার যাবো আমরা 7 অর। কি বলেছে? The capacity of the parallel plate of capacitor in air 1 microfarad। সমান্তরাল পাতধারকের বায়ুতে ধারকত্ব বলে দিয়েছে 1 microfarad। The capacity of a parallel plate capacitor in air with air is 1 microfarad। বায়ু মাধ্যম বিশিষ্ট একটি সমান্তরাল পাতধারকের ধারকত্ব 1 microfarad। ওকে, area of the each plate A and distance between them D
প্রত্যেকটা প্লেটের ক্ষেত্রফল, এই প্লেটগুলোর ক্ষেত্রফল বলে দিয়েছে a, আর দুটো প্লেটের মধ্যবর্তী দূরত্ব বলেছে d। এখানে হচ্ছে a আর মিডিয়াম আছে। এটা গ্রাউন্ড করা, আমরা জানি এদিকটা ব্যাটারির সঙ্গে সংযোগ, তাহলে এক্ষেত্রে সিটা কত, ε0 a/d সমান হচ্ছে 1। এদিকে তড়িৎ ক্ষেত্র, এদিকটা প্লাস, এদিকটা মাইনাস, এদিকে তড়িৎ ক্ষেত্র আছে, শূন্য মাধ্যম মানে k = 1 এখানে। এবার কি বলছে, if the dielectric slab of constant 4 area A and width d/2 is inserted into between the plate, what will be the capacitance? আচ্ছা, বলছে একটা k = 4 মাধ্যম বিশিষ্ট ডাইলেকট্রিক স্ল্যাবকে, এবং যার বেধটা d/2, পুরোটা নয়, পুরোটা d অর্ধেক থাকবে, মানে এরকম হবে। এটা যদি d হয় তার মধ্যে অর্ধেকটা থাকবে ডাইলেকট্রিক স্ল্যাব, মানে এখানে k = 1 থাকলো, এখানে k = এর থিকনেসটা বলেছে d/2, k টা হচ্ছে 4। যদি ইনসার্ট করা হয়, এখন ধারকত্ব কত হবে? আগে ছিল পুরোটাই ছিল বায়ু মাধ্যম, এখন কিছুটা বায়ু মাধ্যম, কিছুটা পরাবৈদ্যুতিক মাধ্যম, যার বেগটা বলেছে d/2। তাহলে এই ক্ষেত্রে কত হবে? এই ক্ষেত্রে c হবে ε0a সামেশন অফ d/k। এই সূত্রটা আমি আগেও ইউজ করেছি। তাহলে ε0a থাকলো সামেশন d, এর ক্ষেত্রে d টা কত, a এ কতটা আছে, এইটুকুনি d/2, d/2/1 প্লাস d/2/4। এটা আমরা হিসাব করে নিই, তাহলে কত আসছে, ε0a বাই d/2 প্লাস d/8, তার মানে 8 যদি করি তাহলে এটা কত আসছে, 8 ε0a বাই 8 লসাগু যদি হয় তাহলে এখানে হবে 4, 5, তাহলে 1.6 ε0/d কত, 1, মানে 1.6 মাইক্রোফ্যারাড, 1.6 মাইক্রোফ্যারাড হবে। তাহলে মাঝখানে সমান্তরাল পাতধারকের মধ্যবর্তী স্থানে যদি একটা d/2 বেধের এবং k = 4 পরাবৈদ্যুতিক মাধ্যমকে প্রবেশ করানো হয়, তাহলে সেক্ষেত্রে ধারকত্ব কত দাঁড়ালো? আগে ছিল শূন্য মাধ্যম পুরোটা, ε0a/d, সেটার ভ্যালু বলে দেওয়া ছিল হচ্ছে 1। এখন এর মধ্যে একটা পরাবৈদ্যুতিক প্লেটকে ইনসার্টেড মানে প্রবেশ করানো হয়েছে, যার বেধ d/2। তাহলে তার ক্ষেত্রে সূত্র কি, এরকম যদি পরপর মাধ্যম প্রবেশ করাই, ε0a সামেশন অফ d/2, তাহলে d/2 প্রবেশ করলে d/2 থাকছে পরাবৈদ্যুতিক মাধ্যম, বাকিটা থাকছে বায়ু মাধ্যম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ε0a d/2 প্লাস d/4, মানে নিচটা হচ্ছে আমাদের 8 লসাগু হলো, 8 লসাগু হলে উপরে হলো 4 যোগ 1 মানে 5 হলো নিচে, তাহলে 8/5, 8/5 মানে হচ্ছে 1.6, 5 × 80 ইন্টু 1, তাহলে 1.6 মাইক্রোফ্যারাড। এর সঙ্গে বলেছে একটি গোলীয় পরিবাহী ধারকত্ব 10⁻⁻11 ফ্যারাড হলে তার ব্যাসার্ধ কত? সি বলে দিয়েছে 10⁻11 ফ্যারাড গোলীয় পরিবাহী, সূত্র কি, 4πε0r। তাহলে r টা কত চলে আসছে, 10⁻11 বাই 4πε0 মানে 10⁻11, আর এটার ভ্যালু কত হয়, 9 × 10⁹, তাহলে 9 × 10⁻² মিটার, মানে 9 সেন্টিমিটার। তাহলে গোলীয় পরিবাহীর ব্যাসার্ধ হলো 9 সেন্টিমিটার, যার ধারকত্ব 10⁻11 ফ্যারাড। আচ্ছা, এরপর আমরা যাব 8 নম্বর প্রশ্নে। অঙ্কগুলো খুব ভালো অঙ্ক, তোমরা করবে ঠিক করে, তার জন্য করিয়ে দিচ্ছি আমি। টেস্ট পার্টটা ভালো করে প্র্যাকটিস করে যাও যাতে সুবিধা হয়। আচ্ছা, ডিটারমাইন ব্যালেন্সড কন্ডিশন অফ হুইস্টন ব্রিজ ইউজিং কারশফস ল। কারশফের সূত্র প্রয়োগ করে
হুইস্টন ব্রিজের প্রতিনিয়ত হুইস্টন ব্রিজের নীতিটি প্রতিষ্ঠা করো। লাস্ট একটা ভিডিও আপলোড করেছি হুইস্টন ব্রিজ থেকে, তোমরা দেখলে ওখানে পেয়ে যাবে, করিয়ে দেওয়া আছে। হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্য হুইস্টন ব্রিজ টু বি মোস্ট সেন্সিটিভ? যদি বলছে হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর দ্য হুইস্টন ব্রিজ টু বি মোস্ট সেন্সিটিভ। আচ্ছা, মোস্ট সেন্সিটিভ কখন হবে? যদি আমাদের প্রচণ্ড সেন্সিটিভ কখন হতে হবে? যখন হচ্ছে আমাদের পি বাই কিউ, প্রতিনিয়ত অবস্থায় কি শিখেছি? পি বাই কিউ ইকালস টু আর বাই এস। এবার হুইস্টন ব্রিজ, যদি হুইস্টন ব্রিজ অ্যাপ্লাই করা হয় মিটার ব্রিজে, মিটার ব্রিজ সবচেয়ে বেশি সেন্সিটিভ হবে যদি তার নাল পয়েন্টটা 50 সেন্টিমিটারে অবস্থিত হয়। 50 সেন্টিমিটারে অবস্থিত হলে হুইস্টন ব্রিজ বা মিটার ব্রিজ সবচেয়ে বেশি সেন্সিটিভ হবে। মানে আমরা যদি মিটার ব্রিজের কথা ভাবি, সেই ক্ষেত্রে সেন্সিটিভিটির কন্ডিশন হচ্ছে সবচেয়ে বেশি সুবিধি হবে কখন? যখন সেন্সিটিভ মানে হচ্ছে সুবিধি, সুবিধি কখন হবে? যখন মিটার ব্রিজের নিষ্পন্দ বিন্দু তারের ঠিক মধ্যবিন্দুতে অবস্থান করবে, সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি সেন্সিটিভ হবে। আচ্ছা, এরপরে চলে যাই 8-এর অথবা একটা অঙ্ক দিয়েছে। You are given 50 identical cell with EMF 1.48, মোট কোষের সংখ্যা বলেছে 48, তড়িৎ চালক বল বলেছে 1.48, আভ্যন্তরীণ রোধ বলে দিয়েছে, আভ্যন্তরীণ রোধ বলেছে 0.3 ওহম। ওকে, হাউ উইল ইউ অ্যারেঞ্জ দ্য সেল অবটেন দ্য ম্যাক্সিমাম? সর্বোচ্চ প্রবাহ পেতে গেলে তড়িৎ কোষগুলোকে কিভাবে সজ্জিত করতে হবে? আর বাহ্যিক রোধ বলে দিয়েছে 3.6 ওহম। তো মিশ্র সমবায় সর্বোচ্চ প্রবাহের শর্ত কি জানি আমরা? এন আমি ধরে নিচ্ছি কি প্রতি শ্রেণীতে এনটি কোষ, আর সারি সংখ্যা এন। তাহলে এন আর বাই এম সমান ক্যাপিটাল আর। তুল্য আভ্যন্তরীণ রোধ সমান বাহ্যিক রোধ যদি হয়, সেক্ষেত্রে হবে, তাহলে এখান থেকে এন বাই এমটা পেয়ে যাচ্ছি 8 বাই আর মানে 0.3 মানে 12, আর এন এমটা কত পেয়েছি? এটা এন ইন্টু এম হলো 48, আর এন বাই এম হলো 12। তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এন স্কোয়ার পাচ্ছি 48 গুণ 12, এন স্কোয়ার পাচ্ছি 48 গুণ 12, তাহলে এন সমান চলে এলো 24, তাই তো? এন সমান 24, তাহলে এম হবে 2। এম হবে 2, মানে প্রত্যেকটা শ্রেণীতে আমরা একটু হিসাব করে নিই, ঠিক করলাম কিনা। √48 × 12, হ্যাঁ 24। তাহলে প্রত্যেক শ্রেণীতে কতগুলো থাকবে? 24টা। আর প্রত্যেক সারি কতগুলো সারি হবে? সমান্তরাল সারি 2টো। আচ্ছা, আর এখানে আর কি বার করতে বলেছে? হোয়াট ইজ দ্য রেজিস্ট্যান্স অফ আইডিয়াল ভোল্টমিটার? আদর্শ ভোল্টমিটারের রোধ কত? অসীম। আদর্শ ভোল্টমিটারের রোধ হচ্ছে অসীম। আচ্ছা, 9টা রাইট ডাউন দ্য অ্যাম্পিয়ার সার্কিটের ল। অ্যাম্পিয়ারের চক্রীয় সূত্রটি লেখো, বদ্ধপথের সূত্রটি জানো। আচ্ছা, ডিটারমাইন দ্য ম্যাগনেটিক ফিল্ড অন দ্য অ্যাক্সিস অফ এ লং কারেন্ট ক্যারিং সলিনয়েড। সলিনয়েডের অক্ষে অ্যাম্পিয়ারের সূত্র প্রয়োগ করে সলিনয়েডের অক্ষে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করো। পারবে করতে? আচ্ছা, 9-এর অথবা two parallel coaxial circular coil, দুটো কয়েল
ইচ রেডিয়াস আর, প্রত্যেকটার ব্যাসার্ধ আর বলে দিয়েছে, পাক সংখ্যা n বলেছে। দুটো আর ছোট বড় হয়ে গেল, তোমরা এটা ঠিক করে আনবে, মোটামুটি দেখাতে পারলেই হলো, বোঝা নিয়ে কথা। দুটোর ব্যাসার্ধ আর, দুটোর পাক সংখ্যা n, দুটো কোঅ্যাক্সিয়াল সমাক্ষীয় ভাবে দুটো কয়েল আছে, 2r ডিসটেন্স এর 2r। If the both coil have the current flowing in the same direction, দুটোতেই একই দিকে কারেন্ট যাচ্ছে, সেম ডিরেকশন I, ক্যাপিটাল I দিয়েছে। এটা ধরে বললাম A, এটা B, ওকে। Find the magnetic field at the midpoint of the joining line joining of the two center of the coil। আচ্ছা, এই দুটো তার যে কেন্দ্রটাকে সংযোগ করে এর মধ্যবিন্দু C, এই বর্তনী মানে এই যে ছবিটা, দুটো বৃত্তাকার কুণ্ডলী আছে, এই কুণ্ডলীর মধ্যবিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্র প্রাবল্যের মানটা নির্ণয় করতে হবে। মধ্যবিন্দুতে C বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে হবে। দুটোতে একই দিকে কারেন্ট যাচ্ছে, তাহলে দুটোর জন্যই ম্যাগনেটিক ফিল্ড এদিকে হবে, তাহলে B at C। আচ্ছা, আমরা কি জানি, এরকম যদি কোনো কয়েল হয় তার থেকে x দূরত্বে এটা যদি A হয়, তাহলে কত হয়, μ0 n I x² 2 * a² + x² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে এখানে কত হবে, দুটোর জন্য 2, এই দূরত্বটা কত, এটাও r, তাহলে μ0 n I r² 2 * r² + x, 8 গুণি x, x টা এখানে মিডল পয়েন্ট বলেছে, তাহলে x = হবে r, তাহলে r² + r² হোল টু দি পাওয়ার 3/2 টুয়ার্ডস এইদিকে কারেন্ট ধরে, তাহলে পজিটিভ x অ্যাক্সিস I ক্যাপ আমরা দিতে হবে। দুটোর জন্য চুম্বক ক্ষেত্র একই দিকে হবে, তাই দুটো চুম্বক ক্ষেত্র যোগ হয়ে গেল, তাই 2 গুণ 2 দিয়ে গুণ করেছি। তাহলে এটা কত আসছে, 2 2 2 কেটে গেল, তাহলে μ0 n I r² বাই এটা কত আসছে, 2 r² হোল টু দি পাওয়ার 3/2। তাহলে μ0 n I by 2√2 r, r² এটা r³ হচ্ছে, আর এটা 2√2, তাহলে এটা হলো B at C towards positive x axis, আমরা যে রকম ছবি এঁকেছি সেই অনুসারে। তাহলে এটাই হচ্ছে সংযোগকারী সরলরেখার মধ্যবিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। এটা 9 প্রথমে হলো, what is the force on a stationary charge in a magnetic field B? একটি ক্যাপিটাল কিউ স্থির আধানের উপর চৌম্বক ক্ষেত্র কত বল প্রয়োগ করে? শূন্য, কোনো বল, কারণ স্থির আধানের উপর কোনো চৌম্বক বল প্রযুক্ত হয় না। আচ্ছা, নেক্সট 10 হোয়াট ইজ বোর ম্যাগনেটন? প্রথম বোর কক্ষে আবর্তনরত ইলেকট্রনের চৌম্বক ভ্রামক আমরা জানি, তাকে বোর ম্যাগনেটন বলে। পদার্থের চৌম্বক ধর্ম অধ্যায় তোমরা পড়েছো। হোয়াট ইজ ইটস ম্যাগনিটিউড বার করবে, 9.26 10 টু দি পাওয়ার মাইনাস সামথিং 25 বা 27 কিছু একটা ভ্যালু আছে, ক্যালকুলেট করে দেখবে কত আসে। তোমরা কি করে বার করা হয়, আমাদের PM = হয় E/2m × L। আমাদের বোর ম্যাগনেটনের ক্ষেত্রে এটা হচ্ছে 10 চৌম্বক ভ্রামকের কি সূত্র হয়, E/2m × L হচ্ছে NH/4π, NH/2π, তাহলে হচ্ছে N × EH/4πm। এই জিনিসটাকে বলা হচ্ছে বোর ম্যাগনেটন।
এই জিনিসটা ব্র্যাকেটেরটা বোর ম্যাগনেটন মিউ বি, ওই জিনিসটা হচ্ছে EH বাই 4πm, মানটা বসিয়ে দেবে, পেয়ে যাবে ম্যাগনিটিউড। হোয়াট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু দ্য ইলেকট্রন মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াই অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, মোমেন্টের সাথে কৌণিক ভরবেগের কোণ কত? ইলেকট্রনের ক্ষেত্রে যদি ভেক্টর রূপ লিখি আমরা, ইলেকট্রনের যে মোমেন্ট pm সেটা হচ্ছে কত, -e/2m × l। কৌণিক ভরবেগের সাথে ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের মধ্যবর্তী কোণ কত আসছে দেখো, এখানে আছে -l ভেক্টর, l ভেক্টর যেদিকে এটা উল্টো দিকে, তার মানে একটা ইলেকট্রন যদি আমি এখানে দেখাচ্ছি, ইলেকট্রন যদি ঘোরে তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম উপর দিকে হবে কৌণিক ভরবেগ, আর মোমেন্টটা হবে নিচের দিকে। তাহলে অ্যাঙ্গেলটা কত হচ্ছে 180 ডিগ্রি। কৌণিক ভরবেগ আর চৌম্বক ভ্রামকের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। আচ্ছা, এবার চলে আসছি আমরা 10-এর অথবা। ঠিক করে দেখে নেবে মানটা নির্ণয় করবো বোর ম্যাগনেটনের। অথবা কি বলেছে দেখি, the angle of dip of two vertical plane perpendicular θ1 respectively if the dip angle real dip angle θ calculate আছে। বলছে কোন স্থানে দুটো উল্লম্ব তলে আপাত বিনতি কোণ θ1 θ2, প্রকৃত বিনতি কোণ যদি θ হয় তাহলে এটা প্রমাণ করতে দিয়েছে। তো এটা হচ্ছে 10-এর অথবা। এই হলো প্রকৃত চৌম্বক মধ্যতল। এখানে একটা প্লেন আছে, এই প্লেনের সঙ্গে একটা লম্ব দিকে প্লেন আছে। ভেতরের তলে এটা 1 নম্বর তলে, এটা 2 নম্বর, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো আমরা কি জানি, আর এটা হচ্ছে চৌম্বক মধ্যতল, এই বরাবর কাজ করছে H, এই বরাবর V। এই তলে প্রথমে এখানে বিনতি কোণ θ1, 2 নম্বর তলে θ2, আর এই তলটা θ। তাহলে আমরা দেখো কি লিখতে পারি, এই বরাবর H এর উপাংশ কত, এটা হচ্ছে আমাদের দুটো 90 ডিগ্রি প্লেন বলেছে। এই বরাবর বললাম H1, আর এই বরাবর বললাম H2। H এর দুটো উপাংশ H1 আর H2। ওকে, যে কোনো একটা অ্যাঙ্গেল আমরা ধরতে পারি, এটাকে যদি বলি ধরো ফাই। চৌম্বক মধ্যতলের সাথে দ্বিতীয় তলটা হলো ফাই কোণে আছে, তাহলে H1 সমান আসছে H cos ফাই, আর H2 আসছে H sin ফাই। এবার আমরা কি জানি, V/H সমান tan θ, বিনতি কোণের সূত্র। তাহলে অঙ্কটা আমরা করি। তাহলে 1 নম্বর প্লেনের ক্ষেত্রে লিখতে পারি V/H cos ফাই সমান tan θ1। 1 নম্বর তলে বিনতি কোণ θ1 বলেছে। 2 নম্বর তলে বলেছে V/Vটা সবাইকার কমন, এটা উল্লম্ব উপাংশ,
বাই এইচ সাইন ফাই সমান ট্যান থিটা 2। তাহলে এখান থেকে দেখো আমরা যদি প্রথম থেকে উল্টে নিই তাহলে কট উল্টে লিখলে লিখছি দেখো কট থিটা 1 কট স্কয়ার থিটা 1 প্লাস কট স্কয়ার থিটা 2 সমান তাহলে কত আসবে a স্কয়ার বাই b স্কয়ার সমান sin স্কয়ার ফাই সরি প্রথমটা আছে cos স্কয়ার ফাই প্লাস sin স্কয়ার ফাই। তাহলে এটা আমাদের চলে এলো আলটিমেটলি a স্কয়ার বাই b স্কয়ার। এবার প্রকৃত বিনতি কোণের সূত্র কি? প্রকৃত বিনতি কোণ হচ্ছে এইটা হলো চৌম্বক মধ্যতল, যেটা চৌম্বক মধ্যতল। প্রকৃত বিনতি কোণের ক্ষেত্রে v বাই h সমান tan থিটা, তাহলে h বাই v সমান কত cot থিটা, এটা চলে আসে cot স্কয়ার থিটা। এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছে প্রমাণ। তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি cot স্কয়ার থিটা 1 প্লাস cot স্কয়ার থিটা 2 ইকুয়ালস টু cot স্কয়ার থিটা। এরপর একটা প্রশ্ন দিয়েছে এর সাথে, Curie temperature of nickel is 360 degree. What kind of magnetic material is nickel at 500 degree Celsius? আমরা জানি কুড়ি উষ্ণতার উপরে গেলে অয়স্চম্বক পদার্থ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কনভার্ট ইনটু প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এক্ষেত্রে এটা পরাচুম্বক পদার্থের মতো আচরণ করবে। তাহলে 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটি পরাচুম্বকত্ব ধর্ম প্রদর্শন করবে। আচ্ছা, 11 নম্বর প্রশ্নের পর the angle of diameter of sun is d, সূর্যের ব্যাস d. It produces at angle theta radian at the pole of a concave mirror. অবতল দর্পণের মেরুতে এটি থিটা কোণ উৎপন্ন করছে যার ফোকাল লেন্থ f. Diameter of the image কেমন হবে? এটা একটা অবতল দর্পণ কনকেভ মিরর, এর মেরুতে সূর্য থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে সূর্য যেহেতু আমরা ধরে নিই অনেক দূরে আছে, অসীম দূরত্বে আছে, তাহলে তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে না ফোকাস। এর ডায়ামিটার আমরা ধরলাম d প্রাইম। তাহলে এবার যেহেতু ওয়েভটা বলেছে ফোকাল লেন্থ বলেছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি d প্রাইম বাই f সমান tan থিটা সমান থিটা। থিটা ক্ষুদ্র হলে tan থিটা সমান থিটা হয়, এটা একটা স্মল f হবে। তাহলে প্রতিবিম্বের ব্যাস f ইনটু থিটা, অতএব সূর্যের প্রতিবিম্বের ব্যাস কত হলো f থিটা। এর সঙ্গে কি দিয়েছে? A concave mirror of focal length 30 cm immersed in water mu cos 4/3. What will be its focal length is now. বলছে একটি অবতল দর্পণকে জলের মধ্যে নিমজ্জিত করা হলো, তাহলে তার ফোকাস দূরত্ব কত হবে? একই থাকবে, কারণ অবতল দর্পণ বা দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব মাধ্যমের উপর নির্ভর করে না, নির্ভর করে বক্রতা ব্যাসার্ধের উপর f = r/2। তাহলে ফোকাস দূরত্ব একই থাকবে। অবতল দর্পণের ক্ষেত্রে মিরর বলেছে কনকেভ মিরর, তাহলে অবতল দর্পণকে যদি জলে নিমজ্জিত করা হয় তাহলে তার ফোকাস দূরত্ব আগে ছিল 30, এখনো 30ই থাকবে। 30-এর ফোকাস দূরত্বের কোনো পরিবর্তন হবে না। তাহলে জলে নিমজ্জিত অবস্থায় ফোকাস দূরত্ব হবে 30 সেন্টিমিটার। আচ্ছা, 11 নম্বরের অঙ্কটা তোমরা দেখে নেবে।
তোমরা ছায়া প্রকাশনী বা সাঁতরা যে বই ফলো করো না কেন উদাহরণে করে দেওয়া আছে সহজ অঙ্ক d1/μ1 আপাত গভীরতা প্লাস d2/μ2, খুব কমন কোশ্চেন। 12 নম্বর প্রশ্নে চলে যাই। A convex lens produce the real image n times larger than object. Prove the object distance n+1/n into f. এই হচ্ছে লেন্স, এই অবজেক্ট আছে, এখানে ইমেজ, এটা হচ্ছে ভি সরি ইউ, নেগেটিভ দিকে আছে, এটা প্লাস, এটা ভি। ভি বাই ইউটা বলে দিয়েছে এন, এন গুণ প্রতিবিম্ব তৈরি করেছে, ফোকাল লেন্থ এফ, তাহলে বস্তু দূরত্ব কত? তাহলে 1/v minus 1/u equals to 1/f। ইউটা মাইনাসে আছে, তাহলে ভিটা কত? ভিটা প্লাসে আছে, un মাইনাস অফ মাইনাস দ্যাট ইজ প্লাস ইউ, ইউটা নেগেটিভ, ভিটা পজিটিভ, প্লাস 1/f। তাহলে এখান থেকে আমরা ইউটা বার করব, তাহলে un হলো তাহলে 1 প্লাস n 1/f, তাহলে ইউটা চলে আসছে কত? n প্লাস 1 ইনটু বাই n ইনটু f, এটাই প্রমাণ করতে দিয়েছে। তাহলে বস্তুর দূরত্ব হয়ে গেল n+1/n ইনটু f। ওকে, 1/2 of a doubly convex lens is covered with black paper. একটি উভত্তল লেন্সের নিচের অংশকে বা উপরের অংশকে অর্ধাংশকে কালো কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হলো। What will it form full image of an object? হ্যাঁ, কোন একটা উত্তল লেন্সের যদি নিচের অংশকে বা উপরের অংশকে কালো কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয় তাহলে প্রতিবিম্বের কোনো পরিবর্তন হবে না, প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু তার তীব্রতা কমে যাবে। মনে রাখবো কি, যতটা অংশ ঢেকে দিলাম সেখান দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারছে না, তাহলে এই ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন হবে কিন্তু প্রতিবিম্বের তীব্রতা বা উজ্জ্বলতা কমে যাবে বা অর্ধেক হয়ে যাবে। 12 দিয়েছে লেন্স মেকার ফর্মুলা, লেন্স প্রস্তুতকারক ফর্মুলার প্রতিষ্ঠা করো। হোয়াট ইজ দ্য পাওয়ার অফ এ লেন্স কম্বাইন্ড অফ এ কনভেক্স অ্যান্ড কনকেভ লেন্স অফ ইকুয়াল ফোকাল লেন্থ? লেন্স নির্মাতার সূত্র তোমরা প্রতিষ্ঠা করে নেবে। 12 অথবা একটি উত্তল একটি অবতল দুটোরই ফোকাস দূরত্ব এই সমবায়ের ক্ষমতা কত হবে? এর সমবায়ের ফোকাল লেন্থ কত হবে? 1/f ইকুইভ্যালেন্ট কত হবে? এর ক্ষেত্রে হচ্ছে প্লাস, এর ক্ষেত্রে মাইনাস 1/f প্লাস 1/-f, তাহলে এটা চলে এলো 0। এবার পাওয়ার মানে এটা, তাহলে ক্ষমতা হবে, সমবায়ের ক্ষমতা হবে 0। ঠিক আছে, তাহলে একটা উত্তল একটা অবতল লেন্সকে যদি একসাথে যুক্ত করা হয় তাহলে সমবায়ের ক্ষমতা কত হয়? ক্ষমতা হচ্ছে আমাদের 0 হয়। আচ্ছা, 13 নম্বর প্রশ্নের পর প্রশ্নে কি বলেছে আমরা দেখব এবার। In Young's double slit experiment, the distance between the slits 1 millimeter. রেখা ছিদ্র দুটোর দূরত্ব বলেছে 1 মিলিমিটার। Distance between slit and screen 1 মিটার। পর্দার দূরত্ব বলেছে 1 মিটার। The distance between the third dark from the central bright is of wavelength। আচ্ছা, ল্যামডা বলেছে 500 ন্যানোমিটার। কেন্দ্রীয় চরম বিন্দু থেকে তৃতীয় অন্ধকার বিন্দু বা অবন বিন্দু দূরত্ব নির্ণয় করতে হবে।
কেন্দ্রীয় চরম বিন্দু থেকে ডিস্টেন্স ডিটারমাইন ডিস্টেন্স বিটুইন থার্ড ডার্ক ফ্রম দ্য সেন্টার ব্রাইট ব্যান্ড ইফ দ্য ওয়েভলেন্থ 500 ন্যানোমিটার ইজ ইউজড। তাহলে মনে রাখবো, যদি উজ্জ্বল বলে তৃতীয় উজ্জ্বলের দূরত্ব কেন্দ্র থেকে কত 3 বিটা, যদি তৃতীয় অন্ধকার বলে তাহলে ঠিক হাফ কম মানে 2.5 বিটা। তাহলে অন্ধকারের ক্ষেত্রে হাফ বিয়োগ করতে হবে, তাহলে 3 মাইনাস হাফ ইন্টু বিটা মানে 2.5 ল্যামডা ডি বাই ডি। অন্ধকারের ক্ষেত্রে হাফ কম হবে, আর উজ্জ্বল যদি হতো তৃতীয় উজ্জ্বল হলে 3 হতো, উজ্জ্বলের ক্ষেত্রে সেটাই হবে, অন্ধকারের ক্ষেত্রে হাফ বিয়োগ করে দিতে হবে। তাহলে 2.5 ল্যামডা মানে 500 ইন্টু 10 টু দি পাওয়ার -9 মিটারে হচ্ছে, ডি বলেছে 1 মিটার বাই এটা বলেছে 1 মিলিমিটার মানে 10 টু দি পাওয়ার -3, উত্তরটা মিটারে বেরোবে। তোমরা ক্যালকুলেশন করে নেবে, আমি আর ডিসটেন্সটা ক্যালকুলেশন করলাম না। আচ্ছা, এরপরে দিয়েছে হোয়াট ইজ দ্য সোর্স অফ স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট। গোলীয় তরঙ্গমুখের উৎস কি? বিন্দু উৎস। বিন্দু উৎস হলে গোলীয় তরঙ্গমুখ হয়। আচ্ছা, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ ফুল ওয়েভ রেক্টিফিকেশন। পূর্ণ তরঙ্গ একমুখীকরণের বর্তনী চিত্র, ভিআই লেখচিত্র। লেডের ক্ষেত্রে লাইট এমিটিং ডায়োডের ভিআই লেখচিত্র। এই দুটো দেখে নেবে, আমার ভিডিও ক্লাস ফলো করবে কিংবা বই ফলো করবে, পেয়ে যাবে। আচ্ছা, এরপর চলে যাবো আমরা পরের গ্রুপে, গ্রুপ ডি। তাহলে অন্ধকারের ক্ষেত্রে হাফ করে বিয়োগ হবে। যদি বলতো সপ্তম অন্ধকার তাহলে কত হতো 6.5 বিটা। যদি বলতো অষ্টম উজ্জ্বল তাহলে হতো 8 বিটা। যদি বলতো অষ্টম অন্ধকার তাহলে কত হতো 7.5 বিটা। এই জায়গাটা ক্লিয়ার আছে। এরপর চলে আসছি আমরা নেক্সট গ্রুপে। টেস্ট পেপারটা খুলে চলে যাচ্ছে, খুলে গেছে যখন খোলাই থাক। গ্রুপ ডি 15 নম্বর। 15 নম্বর কি বলেছে? ডিরাইভ দ্য এক্সপ্রেশন অফ দ্য কারেন্ট ডেন্সিটি ফ্রম কনসেপ্ট অফ ড্রিফট ভেলোসিটি। অনুপ্রবাহের বেগের ধারণা থেকে প্রবাহ ঘনত্বের রাশিমালা নির্ণয় করো। I equals to NEA VD। তাহলে ওখান থেকে I বাই A কত আছে? J সমান আসছে N VDE। আগে তোমরা অনুপ্রবাহের বেগের রাশিমালাটা প্রমাণ করে নেবে, VD equals to I বাই NEA, দিয়ে ওখান থেকে প্রবাহ ঘনত্ব I বাই A মানে J সমান আসছে N VDE, ওটা প্রমাণ করবে। আচ্ছা, বিতে বলেছে হোয়াট ইজ মোবিলিটি। ইলেকট্রনের সচলতা বলতে কি বোঝো? সচলতা মানে কি? একক বাহ্যিক ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনের যে অনুপ্রবাহের বেগ তাকেই বলা হয় সচলতা। একক বাহ্যিক ক্ষেত্র প্রাবল্যের জন্য ইলেকট্রনের যে অনুপ্রবাহের বেগ তাকেই বলা হয় সচলতা। আচ্ছা, 15 একটা অঙ্ক দিয়েছে। 15 অঙ্ক দিয়েছে। এর 20 ভোল্ট battery is negligible resistance connected with 20 ohm resistance. এর সঙ্গে একটা 20 ভোল্ট ব্যাটারি যুক্ত করা হয়েছে, যার আভ্যন্তরীণ রোধ নগণ্য। If the ammeter is connected, মানে অ্যামিটার জুড়ে দিলাম একটা, I যাচ্ছে। Error determine the current 20%. What is the resistance of ammeter? Resistance দিলাম R। দেখো ত্রুটি বলে দিয়েছে, অ্যামিটারে প্রবাহের ত্রুটি বলেছে 20%। যদি আদর্শ অ্যামিটার হতো, আদর্শ অ্যামিটার হলে রোধ 0 হতো, তাহলে সেক্ষেত্রে আদর্শ অ্যামিটার হলে I সমান হতো V বাই R মানে 1 অ্যাম্পিয়ার। এই ক্ষেত্রে কথা হচ্ছে, এই ক্ষেত্রে রোধ বাড়ছে তাহলে প্রবাহ কমবে। আইটা কথা হচ্ছে I ড্যাশ বললাম 20 বাই
20 প্লাস আর। তো এটা বলে দিয়েছে 20% কম মাপছে, তাহলে 80% মাপতে, আই ড্যাশটা 80% অফ আই। বলেছে অ্যামিটার যুক্ত করায় প্রবাহ ত্রুটি হচ্ছে 20%, মানে ওখানে যে রোধ আছে রোধটার জন্য প্রবাহটা কমে যাচ্ছে। কতটা কমছে? 20% কমছে। তাহলে অতএব 20/20 প্লাস আর সমান 1 × 80/100। আগে ছিল এটা 20% কম, মানে 4 এর 5 অ্যাম্পিয়ার, 4/5, তাহলে 100 ইকুয়ালস টু 80 প্লাস 4R, তাহলে R চলে আসছে কত? 100 ইকুয়ালস টু 80 প্লাস 4R, তাহলে এদিকে গেল এটা 20 5 ওহম। তাহলে অ্যামিটার রোধ, এটা রোধ কত বেরিয়ে গেল? 5 ওহম। বোঝা গেছে? তাহলে অ্যামিটারটা যদি আদর্শ হতো তাহলে সেই ক্ষেত্রে কোনো রোধ থাকতো না, কিন্তু অ্যামিটারটা আদর্শ না হওয়ার জন্য প্রবাহের ত্রুটি কতটা কম মাপছে? 20% কম মাপছে। কেন কম মাপছে? কারণ অ্যামিটারের রোধ থাকার জন্য তুল্যরোধটা বেড়ে যাচ্ছে, ফলে প্রবাহটা প্রকৃত যে প্রবাহ হওয়া উচিত ছিল তার থেকে 20% কম, মানে 80% থাকছে, 80% অফ আই। তাহলে সেখান থেকে তাহলে অ্যামিটারের রোধ কত বেরিয়ে গেল? 5 ওহম। 15টা আমরা করে ফেলেছি। ওরে দিয়েছে হাউ উইল ইউ ডিটারমাইন দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ এ সেল ইউজিং পোটেনশিওমিটার। পোটেনশিওমিটার ব্যবহার করে কিভাবে কোষের আভ্যন্তরীণ রোধ নির্ণয় করা যায়। বইতেও পাবে, আমার ভিডিও ক্লাসেও পাবে, দেখে নেবে, খুব সহজ। R ইকুয়ালস টু L2/L1 মাইনাস 1 ইন্টু ক্যাপিটাল আর, একটা সূত্র প্রমাণ আছে, বা R ইকুয়ালস টু Y/X মাইনাস 1, তোমরা আবার ভিডিও ক্লাসে ফলো করতে পারো, সেখানেও পড়িয়ে দেওয়া আছে, কিংবা তোমাদের বইতেও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এরপরে কি দিয়েছে দেখো 15 অথবাতে। এরপরে দিয়েছে a 50 watt to 200 volt electric bulb connected 100 volt main, what will be the power? 15 অথবা বি 50 ওয়াট 220 ভোল্ট বাতিকে কত লাইনে? 100 ভোল্ট লাইনে যুক্ত করলে ক্ষমতা কত? তাহলে রোধ কত? V²/P, তাহলে 200²/50, মানে এটা হলো 400 ওহম। অতএব 100 ভোল্ট লাইনে ক্ষমতা হবে P ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে 100²/R, মানে হচ্ছে 800, মানে 1/8 ওয়াট। ঠিক করলাম? না, ভুল করলাম। 100/8 মানে হচ্ছে 100/8, 12.5 ওয়াট। তাহলে এখন এক্ষেত্রে ক্ষমতা হলো 100/5 ওয়াট। এরপর আমাদের 16 নম্বর প্রশ্ন। 16 বলেছে প্রুভ দ্য ফোকাল লেন্থ F ইকুয়ালস টু X বাই, এটা তোমরা ভিডিও ক্লাস ফলো করবে, দেখবে লেন্থ সংক্রান্ত সমস্যা বলে একটা ভিডিও প্লেলিস্টে বা ভিডিও ক্লাসের মধ্যে পেয়ে যাবে। লেন্সের যে ভিডিওগুলো আছে 12-এর সেখানে পেয়ে যাবে। আচ্ছা, হোয়াট আর দ্য স্টোকস অ্যান্ড অ্যান্টি স্টোকস লাইন? তোমরা জানো রামান এফেক্টের ক্ষেত্রে যখন কোনো একটা ডিসপারসিভ মিডিয়ামের ভেতর দিয়ে কোনো একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে আমরা পাঠাই, তখন সেটা দুটো মডিফাইড ওয়েভলেন্থ তৈরি হয়, একটাকে স্টোকস লাইন আর একটা অ্যান্টি স্টোকস লাইন বলে, এটা দেখে নেবে। একটা মেন লাইনটা হচ্ছে রামান লাইন, আর বাকি দুটো হচ্ছে আমাদের একটা স্টোকস একটা অ্যান্টি স্টোকস। একটা ক্ষেত্রে এনার্জি কম, ওয়েভলেন্থ বেশি, একটা এনার্জি বেশি, ওয়েভলেন্থ কম। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ ফর্মড ইন এ সিম্পল মাইক্রোস্কোপ? সিম্পল মাইক্রোস্কোপের ক্ষেত্রে যে প্রতিবিম্ব তৈরি হয় তার প্রকৃতি কেমন? অসৎ বিম্ব তৈরি হয়, কারণ সেক্ষেত্রে বস্তুটাকে আমরা ফোকাসের মধ্যে স্থাপন করি। আচ্ছা, 16 অথবা
শো দ্য উইথ অফ দ্য সেন্ট্রাল ম্যাক্সিমা 2x 2 ইন্টু, ওটা 2x নয় কিন্তু 2 ইন্টু উইথ অফ দ্য সেকেন্ডারি ম্যাক্সিমা ইন কেস অফ ফ্রনহফার সিঙ্গেল স্লিট এক্সপেরিমেন্ট। তোমরা ফ্রনহফার বা আলোর অপবর্তনের একটা ভিডিও ক্লাস আছে, সেখানে দেখলে পেয়ে যাবে, প্রমাণটা করিয়ে দেওয়া আছে। কেন্দ্রীয় মুখ্য চরম বিন্দুর বেধ সমান 2 ইন্টু গৌণ চরম বিন্দুর বেধ। এটা প্রমাণ করতে হবে, তোমাদের বইতেও পেয়ে যাবে, আবার ভিডিও ক্লাসও দেখতে পারো। আচ্ছা, এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন দ্য পোলারাইজিং অ্যাঙ্গেল অ্যান্ড ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। পোলারাইজিং অ্যাঙ্গেল আর ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের মধ্যে সম্পর্ক এটা একটু দেখি। সমবর্তন কোণ আর সংকট কোণের সম্পর্ক 16 দাগের 16 অথবা সি, 16 অথবা সি। আমরা কি জানি, সমাবর্তন কোণ মানে হচ্ছে আইপি, এক্ষেত্রে রিফ্র্যাক্টেড হবে, এটা মিউ মাধ্যম, এটা রিফ্লেক্টেড হবে, এটা 90 ডিগ্রি যদি হয় সেক্ষেত্রে আমরা কি জানি, tan আইপি সমান মিউ। আইপিটা হচ্ছে পোলারাইজিং অ্যাঙ্গেল বা সমবর্তন কোণ, এটাকে সমবর্তন কোণ বলা হয়। আবার সংকট কোণের ক্ষেত্রে সংকট কোণ থিটা সি হলে বা আইসি থিটা সি দিয়ে লিখি, থিটা সি হলে সাইন থিটা সি ইকুয়ালস টু 1 বাই মিউ। তাহলে মিউ চলে আসছে কোসেক থিটা সি, অতএব এখান থেকে আমরা লিখতে পারি অতএব tan IP ইকুয়ালস টু কোসেক থিটা সি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে সমবর্তন কোণ আর সংকট কোণের মধ্যে সম্পর্ক। আচ্ছা, ড্র দ্য সার্কিট ডায়াগ্রাম অফ কমন এমিটার এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে সাধারণ নিঃসরণ বর্তনী চিত্র। আচ্ছা, হাউ দ্য ট্রানজিস্টর ইউজড, সুইচ হিসাবে কিভাবে ট্রানজিস্টরকে ব্যবহার করা হয় তোমরা জানো, হচ্ছে কাট অফ অঞ্চলে হচ্ছে সুইচ অফ আর স্যাচুরেশন অঞ্চলে হচ্ছে সুইচ অন। আচ্ছা, হাউ ডু ইউ মেক অর গেট ইউজিং ন্যান্ড গেট, এটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, ন্যান্ড গেট ব্যবহার করে অর গেট কিভাবে তৈরি করা হয়। তো প্রশ্নগুলো এখানে হলো, তো এমসিকিউ গুলো তোমরা একটু দেখো, আর এসিকিউ গুলোর মধ্যে দেখে আমাকে বলো কোনোটা বুঝতে না পারলে। এবার চলে যাই SC1 ফার্স্ট পেজের দু একটা প্রশ্ন তোমাদের একটু আটকেছে, আমি করানো হয়েছিল না রাইট। SC1 এর 8 অথবা, এটা আমি আগের দিন SC12 মনে করেছিলাম, করে দিয়েছিলাম আগের ভিডিওতে। SC1 এর 8 অথবা, এটা করানো হয়নি, মিস হয়ে গিয়েছিল প্রশ্নটা, একজন জানিয়েছো, তো সেটা আমি একটু করে দিই। জটিল বর্তনী অথবা এতে আছে কারশফের সূত্র, যে সূত্রটি শক্তি সংরক্ষণ অনুগামী সেটি বিবৃত করা, মানে KVL কারশফের ভোল্টেজ ল। দ্বিতীয় সূত্রটা, কোনো তড়িৎ বর্তনীর ক্ষেত্রে তড়িৎ বর্তনীর অন্তর্গত কোনো তড়িৎ বর্তনীর অন্তর্গত কোনো বদ্ধ বর্তনীর বা লুপ বা মেসের ক্ষেত্রে প্রবাহ মাত্রা এবং রোধগুলির সংশ্লিষ্ট রোধ এবং তার ভেতর দিয়ে যে প্রবাহ মাত্রা তাদের বীজগাণিতিক গুণফলের বীজগাণিতিক সমষ্টি, মানে রোধ আর প্রবাহ মাত্রার গুণফল মানে IR এর বীজগাণিতিক সমষ্টি ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান হবে। তাহলে কি হলো, কোনো তড়িৎ বর্তনীর সংলগ্ন মানে মধ্যে অবস্থিত কোনো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে, কোনো তড়িৎ বর্তনীর অন্তর্গত কোনো বদ্ধ বর্তনীর ক্ষেত্রে রোধ এবং প্রতিটি রোধের সংশ্লিষ্ট প্রবাহ মাত্রার গুণফলের বীজগাণিতিক সমষ্টি ওই বদ্ধ বর্তনীর মোট তড়িৎচালক বলের সাথে সমান হবে। যে এটাই হলো শক্তি সংরক্ষণ সূত্রকে ব্যাখ্যা করে। এখানে কোনো এনার্জি লসের কথা বলা হয় না, শক্তি সংরক্ষিত হয়। আচ্ছা, বিয়ের একটা অঙ্ক আছে, এটাই বেসিক সমস্যা। এখানে একটা 30 ওহম রোধ দিয়েছে, 40 ওহম, একটা ব্যাটারি আছে 40 ভোল্ট, লুপ দেখতে পাচ্ছি আমরা বদ্ধ বর্তনী,
এখানে 40 ওহম, এটা দিয়েছে 80 ভোল্ট। প্রশ্ন কি দিয়েছে? প্রশ্ন দিয়েছে 30 ওহমের প্রবাহ মাত্রা নির্ণয় করতে হবে। করে ফেলি আমরা। তো এখানে আমরা ধরলাম I1 যাচ্ছে, এখান দিয়ে I2, এটা আমি লিখলাম I1 I2 যোগ হয়ে এখানে I হয়ে যাচ্ছে, তাহলে আইটা বার করতে হবে। তাহলে নাম কি এখানে A B C D E F। এবার আমরা দুটো লুপ দেখতে পাচ্ছি, আমরা এটা 1 নম্বর লুপ, এটা 2 নম্বর। প্রথম হচ্ছে A B, তাহলে এখানে আমরা কি লিখতে পারি দেখো, B বিন্দুতে KCL প্রয়োগ করলে, B বিন্দুতে KCL অনুসারে I1 যাচ্ছে, I2 যাচ্ছে, I, তাহলে I সমান I1 প্লাস I2, এটা আমাদের 1 নম্বর সম্পর্ক। এবার প্রথম লুপ হচ্ছে A B E F, লুপে KVL অনুসারে কি লিখতে পারি? লিখতে পারি আমরা এইদিকে ধরেছি পজিটিভ হবে, তাহলে 40I1, ঠিক আছে, এটাও ঠিক আছে। কারেন্ট আনার সময় EBAF এইদিকে ঘুরবে, তাহলে 40I1 ঠিক আছে, এটাও ঠিক আছে, প্লাস 30I ইকুয়ালস টু কারেন্টটা নেগেটিভে গিয়ে ঢুকছে, তাহলে সমান 40। এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর সমীকরণ 2 নম্বর লুপ থেকে, 2 নম্বর লুপ হচ্ছে B C D E, লুপে KVL অনুসারে কি লিখতে পারি? 40I2, এটা উল্টো, তাহলে মাইনাস 40I1, কারেন্টটা প্লাসে গিয়ে ঢুকছে, তাহলে মাইনাস 80। 3 নম্বর। তাহলে এই তিনটে সমীকরণ সমাধান করে আমাদের আইটা ক্যালকুলেট করতে হবে। তো আমরা একটা কাজ করি, প্রথম সমীকরণটা I আর I1 দিয়ে আছে, তাহলে এখানে আমরা I2 টাকে রিপ্লেস করি। 2 নম্বরে এটা লিখছি 40I minus I1 minus 40I1 সমান মাইনাস 80। তাহলে এটা কত চলে আসছে? 40I minus 80I1 সমান মাইনাস 80, বা মাইনাস দিয়ে গুণ করলে 80I1 minus 40I সমান 80। এটা হচ্ছে 3 নম্বর। 4 নম্বর সমীকরণ। তাহলে 2 আর 4 যদি সমাধান করি তাহলে আইটা পেয়ে যাব। তাহলে আমরা কি করব? 2 আর 4 কে সমাধান করব। ছবির জায়গাটা মুছে দিচ্ছি, আইটা বার করতে হবে। ছবিটা মুছে দিলাম, ছবিটা তোমরা করে নেবে। আমরা কি করছি? 2 নম্বরকে 2 দিয়ে গুণ করলাম, মাইনাস করব 4। 2 নম্বরকে 2 দিয়ে গুণ করলে আসছে 80I1 প্লাস 60I সমান 80। আর এখানে আসছে 80I1 মাইনাস 40I, এটা 60 হবে না, সমান 80। এই তো আমাদের। তাহলে এখান থেকে বিয়োগ করে দিলে কেটে গেল। তাহলে এখান থেকে আমরা বিয়োগ করছি, মানে 100I সমান 0, I হবে 0। তাহলে 30 ওহমের ভিতর দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। আচ্ছা, এবার একটা পদ্ধতিতে আমরা করে দেখি আমরা অঙ্কটা ঠিক করলাম কিনা। তো দেখো, আমরা তুল্য তড়িৎচালক বলের আগের দিন একটা সূত্র শিখেছি, সেটা নিয়ে ভাবে এটা একটা প্রসেস হলো। তো একটু দেখো ইকুয়েশনগুলো ঠিক আছে কিনা। আমি একবার তাও চেক করে দিই। I2 এর মানটা বসিয়েছি I মাইনাস I1, 40 40 হলো 80 মাইনাস কমন, মাইনাস দিয়ে গুণ করলে 80I1 মাইনাস 40 কত 80। এটাকে 2 দিয়ে গুণ করলে আসছে 80I1, 60, এটা আসছে 80। ঠিকই আছে। তো এটাকে আমরা আরেকটা ভাবে করে দেখি উত্তরটা কত আসে। এটা প্রসেস 1 হলো। এবার সেকেন্ড প্রসেস আমরা একটু দেখব। তাহলে 30 ওহমের প্রবাহ মাত্রা হচ্ছে 0। সেকেন্ড প্রসেসটা একটু দেখি, ছবিটা একবার আঁকবো।
হচ্ছে 40, এটা 80, এটা 40, এটা 40। আচ্ছা, এখানে আমরা এই দুটো বিন্দুর মধ্যে তুল্য তড়িৎচালক বলটা নির্ণয় করব। তুল্য তড়িৎচালক বলটা নির্ণয় করব, করে দেখব আমাদের কত আসছে। আমরা একবার ক্যালকুলেশনটা করে দেখতে পারি। এটা I1 ধরেছিলাম, এটা I2 ধরেছিলাম, এটা I ধরেছিলাম। আমরা পেয়েছিলাম হচ্ছে 40I1 প্লাস 30I সমান হচ্ছে 40, আর দ্বিতীয়টা করেছিলাম হচ্ছে 40I2 মাইনাস 40I1 সমান, ও সরি একটু আমি ভুল করেছি, এই ব্যাটারিটা হিসাবে আনিনি, একবার লিখছি, সরি একটু ভুল হয়েছে আমার ক্যালকুলেশনটা। I সমান I1 প্লাস I2, আর ফার্স্ট রুট থেকে পেয়েছিলাম হচ্ছে, আমি লিখছি আর একবার তোমরা দেখে নেবে আমি কোন জায়গাটা ভুল করেছি, খেয়ালে ভুল হয়ে গেছে। এই অঙ্ক দিয়েছে জিরো, উত্তর কি করে আসবে? সেকেন্ড ইকুয়েশনটা আমি লিখতে, এই ব্যাটারিটা ধরে নিই সেকেন্ড ইকুয়েশন, 40I2 মাইনাস 40I1 সমান মাইনাস 40 মাইনাস 80। এখানে দেখো মাইনাস 40টা লিখেছিলাম না, এটা ভুল হয়েছিল, তোমরা কারেকশনটা দেখে নেবে, হতেই পারে, করতে গিয়ে অনেক সময় ভুল হয়ে যায়। তাহলে এখানে আসছে 40I মাইনাস I1 মাইনাস 40I1 সমান 120। তাই মনে হলো কারেন্টটা কেন জিরো আসছে, তাহলে 40I মাইনাস 80I1 সমান মাইনাস 120। তাহলে 40 দিয়ে ভাগ করি, I মাইনাস 2I1 সমান হচ্ছে মাইনাস 3, 40 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2I1 মাইনাস I প্লাস 2 3। এটাকে যদি আমরা লিখি 4I1 প্লাস 3I সমান 4, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আমাকে আইটা বার করতে হবে, এটাকে আমরা তাহলে লিখলাম, এটা পেয়েছি 4I1 প্লাস 3I সমান 4, এটাকে 4 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 4I1 2I সমান 6, বিয়োগ করে দিচ্ছি, এটা আসছে আমাদের 5I সমান আসছে এটা আমাদের মাইনাস 2। হ্যাঁ ঠিক আছে, I সমান আসছে মাইনাস 0.4 অ্যাম্পিয়ার। আগের আমরা একটু ভুল করে ফেলেছিলাম, তোমরা কারেকশনটা ধরা পড়ে গেল, করতে গিয়ে ভুল হতেই পারে, তো তখন ওটা আমি খেয়াল করিনি, লিখে ফেলেছিলাম। তাহলে আমাদের উত্তরটা বেরোলো কত, এখান থেকে কারেন্টটা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা মাইনাসে আসছে, মানে কারেন্টটা অ্যাকচুয়ালি এদিকে যাচ্ছে, এটা কত আসছে 0.4 অ্যাম্পিয়ার। তার একটা প্রসেস আমরা করে দেখি, আগের দিন যেটা শিখেছি সেটা একটা পদ্ধতি, যাক চোখে পড়ে গেল, অঙ্কটা আমরা করে ফেলেছি, আর একটা পদ্ধতি আমরা করে দেখি। সেটা দেখো, আমরা এই দুটো পয়েন্টে যদি A এটা B বলি, এর তুল্য তড়িৎচালক বলটা বার করব। আমরা তুল্য তড়িৎচালক বলের সূত্র পেয়েছিলাম E ইকুইভ্যালেন্ট সামেশন অফ E বাই R সামেশন অফ 1 বাই R। তাহলে কিংবা আগের দিন যে প্রমাণটা করেছি E1 R1 E1 R2 প্লাস E2 R1 বাই R1 প্লাস R2, আর R ইকুইভ্যালেন্টটা বার করব R1 R2 বাই R1 প্লাস R2। এই দুটো বিন্দু দিয়ে বর্তনীতে তাহলে কেমন দাঁড়াবে, এই 30 ওহম থাকলো, এখানে একটা ব্যাটারি পাবো, এখানে একটা রোধ পাবো, এখানে একটা ব্যাটারি পাবো, দেখতে হবে ব্যাটারিটা কত আসে, সেটা দেখে আমি বসাচ্ছি। দেখো E1 R2 মানে 1600 মাইনাস E2 R1 মানে মাইনাস 3200, এটাকে প্লাস ধরেছি, এটাকে মাইনাস, না উল্টো, এটা উল্টো বলে মাইনাসে বসে, বাই টোটাল হচ্ছে 80, মানে মাইনাস 1600 মানে মাইনাস 20। তাহলে এটা হচ্ছে তুল্য ভোল্টেজটা এরকম হবে, তাহলে 20 ভোল্ট। তুল্য রোধ কত আসছে, 40 গুণ 40 বাই 80 মানে 20 ওহম, এটার 20 ওহম। তাহলে এখানে কারেন্ট যাচ্ছে I, তাহলে I কত হবে 20 বাই 20 প্লাস 30, হ্যাঁ 2 এর 5,
0.4, এদিকে কারেন্ট যাবে, দেখতে পাচ্ছ এটা এদিকে, কারণ আমরা প্রথমে ধরে নিয়েছিলাম কারেন্টটা এদিক দিয়ে যাবে, কিন্তু দেখো এই ছবিটা আমাদের কারেন্টের ক্লাস আসছে মানে কারেন্ট এদিক দিয়ে ঘুরবে, তাহলে 0.4 অ্যাম্পিয়ার। এই পদ্ধতিও তোমরা করতে পারো, ঠিক আছে। আর বাকি ছিল হচ্ছে এমসিকিউ। এমসিকিউ আমাকে বলেছিলে কটা বাকি আছে। এমসিকিউ হচ্ছে পারোনি কোনটা কোনটা বলেছিলে হচ্ছে এক একটা পারোনি। অঙ্কটা তাহলে দুটো পদ্ধতিতে করিয়ে দিলাম, যে দুটোতেই 0.4 অ্যাম্পিয়ার উত্তর এসছে। দ্বিতীয় পদ্ধতিটাও করতে পারো। SC1 এর এমসিকিউ বলেছিল হচ্ছে 1, 7 আর 12। এক একটা দেখি কি। এক্স অক্ষে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি করে, আচ্ছা তড়িৎ ক্ষেত্র এত কুলম, কিউ বলে দিয়েছে 0.2 কুলম। আচ্ছা তড়িতাধানকে 60 ডিগ্রি করে নিয়ে যাওয়া হচ্ছে অভিমুখে 2 মিটার সরাতে কৃতকার্য এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এদিকে এক্স অক্ষ বরাবর, তড়িৎ এক্স অক্ষের সঙ্গে 60 ডিগ্রি করে 60 ডিগ্রি করে, তাহলে এর উপর কত ফোর্স কাজ করছে? এক্স অক্ষের উপর 60 ডিগ্রি করে সরাতে কৃতকার্য বলে দিয়েছে হচ্ছে, তাহলে এখানে ফোর্স কত? এফটা হচ্ছে কিউই, আর সরণটা এদিকে, তাহলে ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এস, মানে কিউই এস কস 60। ইটা বার করতে হবে। ডাব্লিউ দিয়ে দিয়েছে কত? 4, কিউ বলেছে 0.2, ইটা জানি না, সরণ 2, কস 60 হচ্ছে হাফ, তাহলে ইটা চলে এলো 4/0.2, মানে 40 মানে 20 নিউটন পার কুলম। তড়িৎ ক্ষেত্রের মান হবে 20 নিউটন পার কুলম। অপশন ডি, অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা সাতেরটা, সাতের এমসিকিউটা সাতের এমসিকিউ কি বলেছে? কিউ আধানকে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘোরানো হচ্ছে, কিউ আধানকে ঘোরানো হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তপথে, প্রতি সেকেন্ডে এর মান n সংখ্যক বার ঘোরানো হচ্ছে, প্রতি সেকেন্ডে n বার, তাহলে বেগ ধরলাম v, তাহলে প্রতি সেকেন্ডে n বার, তাহলে কম্পাঙ্কটা n, তাহলে t হচ্ছে 1/n, মানে 2πr/v, তাহলে v, তাহলে আমাদের এখানে কি বলেছে? চৌম্বক ক্ষেত্র কত? v মানে কি? μ0 q/t/2r, তাহলে μ0/2r ইনটু q আধান, তাহলে q ইনটু 1/t, মানে n। n দিয়ে উত্তর আসবে, n 1/t মানে n, তাহলে q ও μ0 এর মানটা বসিয়ে দিয়েছে 4π/2r qn, তাহলে কত আসছে? 2π, 4π ইনটু 10⁻⁷, তাহলে 2π/r qn ইনটু 10⁻⁷ টেসলা। কোনটা উত্তর আছে? 2π qn/r 10⁻⁷ টেসলা। অপশন ডি, অপশন ডি ইজ কারেক্ট। 2π qn/r ইনটু 10⁻⁷ টেসলা। আচ্ছা লাস্ট এমসিকিউ 12, ঠিক করে করে নেবে। 12 নম্বর এমসিকিউ, 12 নম্বর এমসিকিউ এটা ছবি আছে, এটা pn, এটা pn, রোধ দিয়েছে কত? 10 ওহম, রোধ দিয়েছে কত? 20 ওহম, মানে ব্যাটারি আছে 5 ভোল্ট।
দেখো এটা প্লাস, এটা মাইনাস, প্লাস মাইনাস, মানে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে আছে, এটা রিভার্স বায়াসে আছে, তার মানে এটার কোনো কাজ নেই। রিভার্স বায়াসে কোনো কারেন্ট যেতে পারে না, যেহেতু ডায়োডের এখানে আদর্শ বলেছে, তাহলে কি বলেছে D1 বর্তনীর প্রবাহ মাত্রা ওটা I বার করতে হবে, তাহলে I কত হবে V বাই এটা বাদ, তাহলে এইটা শুধু V বাই হাফ অ্যাম্পিয়ার, মানে 0.5 অ্যাম্পিয়ার। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা হলো 0.5 অ্যাম্পিয়ার, অপশন এ। এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না, এখানে কারেন্ট যাচ্ছে না, এটা দিয়ে যাবে কারণ এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা হলো 0.5 অ্যাম্পিয়ার। তোমরা কোনো পেজে কোনো এমসিকিউ এসএকিউ যদি সমস্যা হয় বা কোনো প্রশ্ন করতে আমি যদি বাদ চলে যায় সেটা আমাকে বলবে। আজকে যেমন করিয়ে দিলাম SC1 এ যে প্রবলেমগুলো বাকি ছিল সেটাও দেখিয়ে দিয়েছি, প্লাস আরেকটা মডেল করিয়ে দিয়েছি SC28। তো তোমরা দেখে নেবে ভালো করে প্রবলেমগুলো। এরপরের দিন নেক্সট মডেলে আমরা যাব, তো ভালো করে দেখতে থাকো এবং ভালো করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আজকে এখানেই আলোচনা শেষ করলাম।